গেছে। তুমি সহজে থাকো, আমার সহ্য করার শক্তি দাও। 2 বছর পর আবারও আগুনের কবলে গুলশানের ডিএনসিসি মার্কেট, পুড়ে ছাই কাঁচা বাজার সহ একাংশ। আগেরবার আগুনের পর পরামর্শ মানেনি মার্কেট কর্তৃপক্ষ। বনানীর আগুনের ঘটনায় অবৈধ অংশের মালিক তাসবিরুল গ্রেফতার, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান সহ আরও 2 জনের বিরুদ্ধে মামলা, আহত আরও একজনের মৃত্যু। রাজধানীর বেশিরভাগ বহুতল ভবনের নেই আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক সক্ষমতা। অগ্নি নিরাপত্তা যাচাইয়ে রোববার শুরু 15 দিনের অভিযান। বগুড়ায় ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশিদ আলম গুরুতর আহত, আনা হলো ঢাকায়। নোয়াখালীতে দুর্ঘটনায় নারীসহ 4 জন নিহত। এবং চতুর্থ ধাপে দেশের 106 উপজেলায় ভোট রোববার, 39 উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছে। বনানীর ভয়াবহ আগুনের ক্ষত শুকাতে না শুকাতেই পুড়ল গুলশান 1 নম্বরের ডিএনসিসি মার্কেট। 2 বছর পর আবারও আগুনে সহায় সম্বল সব হারিয়ে মার্কেটের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মুখে এখন শুধুই আহাজারি আর বিলাপ। তোহা খান তামিমের রিপোর্ট, ছবি তুলেছেন সুমন সরকার। দিল্লি দিল্লি সবকিছু করছি, মার্কেটের কাজ শেষ হয় না, 2 মাস হয় নাই। 2 মাসের ভিতরে ভাই সব শেষ হয়ে গেছে। ঘাম, শ্রম আর ভালোবাসায় তিলে তিলে গড়ে তোলা উপার্জনের শেষ অবলম্বনটুকু হারিয়ে দিশেহারা এ ব্যবসায়ী। দুর্ভাগ্যের আগুন পুড়িয়েছে স্বপ্ন, কেড়ে নিয়েছে মুখের আহার। সবটুকু সঞ্চয় হারিয়ে প্রলাপই যেন এখন অবলম্বন। তাই তো অপলক দৃষ্টিতে শুধুই তাকিয়ে থাকা অজানা ভবিষ্যতের দিকে। আগে একবার পড়ছে, আবার শেষ, আর কি করব। নতুন ভাবে গুছাই আমরা দোকান নিয়ে বসছিলাম, অগ্নিকাণ্ড হয়ে আমাদের সব শেষ হয়ে গেছে। ধার দেনা করা শুরু করছি, এখন আর কিছুটা রইল না, এখন আমাদের দাঁড়ানোর মতো কোনো রাস্তা নেই। শুক্রবার দিনগত রাতে ব্যবসায়ীরা দোকানের ঝাঁপি বন্ধ করেন পরবর্তী ভোরে নতুন আশায়। ভোর হয়েছে ঠিকই, তবে ততক্ষণে স্বপ্নের সূর্য ডুবেছে এখানকার ব্যবসায়ীদের। সব পুড়েছে, আমরা লোনই দিব না, আমাদের সংসার চালাবো না, আমরা দোকান পাটাপাট করে তুলবো। সরকার যেন আমাদের উপরে ভালো নজর রাখে, সে যেন প্রত্যেকটা দোকানদারকে কিছু হেল্প করে, যার কারণে আমরা আবার ব্যবসা শুরু করতে পারি। মুহূর্তের আগুন কেড়ে নিয়েছে কারো ঋণ করে অথবা জীবনের সর্বস্ব দিয়ে গড়ে তোলা রুজিরুটির ব্যবসা প্রতিষ্ঠান। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে এখন প্রয়োজন সহযোগিতার। এই পোড়া আলুর মতোই এখানকার ব্যবসায়ীদের পুড়েছে ভাগ্য। 2017 সালের প্রথম দিকে আগুন লাগার পরে 2 বছরের মাথায় আবারও আগুন লাগার ঘটনা ঘটল গুলশান ডিএনসিসি মার্কেটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে ন্যূনতম অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না। তবে কি এভাবেই প্রতিটি মার্কেটে, প্রতিটি ভবনে অব্যবস্থাপনার কারণে আগুন লাগতেই থাকবে? প্রশ্ন সচেতন মহলের। গুলশান ডিএনসিসি মার্কেট থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এর আগে শনিবার ভোর 5:30টার দিকে সুগন্ধির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 20টি ইউনিট, সেনা, বিমান ও নৌবাহিনীর 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই কাঁচা বাজার সহ মার্কেটের একাংশ। শনিবার সূর্য ওঠার আগেই আগুনের লেলিহান শিখা আর ধোয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় গুলশানের আকাশ। কিছু বুঝে ওঠার আগেই ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতা। কারণ রাত থেকে আসার পর ফ্রিজে শুয়েছিলাম, শুয়ে থাকার পরে সিকিউরিটি বলছে আগুন। যখনই আগুন, আমি তো দিশারা হয়ে গেছি যে আমি দোকান খুলবো না পালাবো। সকালবেলা আইসা দেখি 4 পাশে আগুন, মাঝখানে কয়েকটা দোকান বাকি, আর যে পারতেছে সবাই মাল সরাইতে আছে। পুড়ে ছাই হয়ে গেছে ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজার, পুড়েছে পাকা মার্কেটের একাংশ। পানি স্বল্পতার অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। ফজর নামাজের পর আগুনটা শুরু হয়েছে, আগুন দপ দপ করে জ্বলতেছে। ফায়ার সার্ভিস আসছে কিন্তু তেমন কিছু করতে পারে না। সমস্যা, পানি অল্প পানি দিতেছে, হঠাৎ বন্ধ হয়ে যায়। 5-10 মিনিট বয়ে থাকে, হেরা বয়ে থাকে, পানি নেই, কি করবো? সিলভার লাইন আনছে, একটা লাইন এই লাইনটাই পানি আইতেছে বেশি করে, অন্যান্য কোনো লাইনগুলো আইতেছে না। দুধের দোকান, মশলার দোকান, কাঁচা তরার দোকান, মাছের বাজার, মাছের ফ্রিজগুলো যা ছিল সব পুড়ে গেছে। কাঁচা মার্কেটের কারণেই বারবার আমাদের গুলশান শপিং সেন্টারে আগুন লাগতেছে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত। 2.5 ঘন্টা ফায়ার সার্ভিস, সেনা ও নৌবাহিনীর সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মার্কেটটির নিরাপত্তায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। ক্ষতিগ্রস্ত
সাহায্যের ঘোষণা দেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী। আমরা অবশ্যই কি ধরনের ব্যবস্থা করব, আবার কেন হলো, এটা কি ধরনের পার্মানেন্ট কোনো সলিউশন কি করতে পারি কি না পারি, সবগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ জানাবো আপনাদেরকে। মাননীয় প্রধানমন্ত্রী এটাই নির্দেশনা দিয়েছেন যে যতটুকু সর্বোচ্চ মানবিক সহায়তা দেওয়ার জন্য। ওনার সাথে কথা বলে ওনার মুখ্য সচিব মাধ্যমে ইনস্ট্রাকশন নিয়ে তারপরে আমরা এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বসে আমরা সবাই মিটিং করেছি যে সর্বোচ্চ আমরা আমাদের বিধি অনুযায়ী কতটুকু দিতে পারবো সেভাবে আসছি, সেভাবে আমরা ব্যবস্থা করবো। এর আগে 2017 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ডিএনসিসি মার্কেট। তারপর ব্যবসায়ীদের সাহায্যে কর্তৃপক্ষ নতুন করে অবকাঠামো নির্মাণ করে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। 2 বছরের ব্যবধানে গুলশানের ডিএনসিসি মার্কেটে আবার আগুনের পর উঠে আসছে নানা অনিয়মের চিত্র। 2017 সালের 3 জানুয়ারি অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের একাধিক সুপারিশ যেমন মানা হয়নি, তেমনি কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই নতুন করে চালু হয় মার্কেটটি। রাশেদ বাপ্পি রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। 2017 সালের 3 জানুয়ারি 5 ঘন্টার আগুন সেবার পুড়িয়ে দেয় 1.5 শতাধিক দোকানঘর। এর ঠিক 2 বছর পর ফের অগ্নিকাণ্ড, আবারও উৎস ডিএনসিসি কাঁচা মার্কেট। আগের ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই ছাই হলো সব মালামাল। আমাদের বিল টিল, হোটেলের বিল টিল সব শেষ। আমরা আজকে পথের ভিখারি। ঝুপড়িভাবে মার্কেট তৈরি করছে, যেখানে সেখানে লোকজন বসতেছে, কোনো নিরাপত্তা নাই। একই মার্কেটে বারবার এমন অগ্নিকাণ্ডের জন্য পরামর্শ না মানা ও মার্কেটের অবকাঠামোগত সমস্যাকেই দায়ী করলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা ও মন্ত্রী। এই মার্কেটে অগ্নি নির্বাপনের জন্য ব্যবস্থা নাই, যা থাকা প্রয়োজন আমরা যা সুপারিশ করেছিলাম তা বাস্তবায়ন করা হয় নাই। পরিকল্পনা দেওয়া হয়েছিল এটাকে ভেঙে একটা নতুন মার্কেট তৈরি করার জন্য, কিন্তু বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করে কাজটাকে অত্যন্ত মন্থর করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার দায় উত্তর সিটি কর্পোরেশন এড়াতে পারে না বলে মনে করেন গুলশান সোসাইটির নেতা। দোকান মালিক এবং ডিএনসিসির মধ্যে একটা পরস্পর বিরোধী অবস্থান রয়েছে। ডিএনসিসি চাচ্ছে যে সেখানে একটা নতুন আধুনিক মার্কেট গড়ে তুলতে, কিন্তু আমাদের যারা দোকানিরা যারা আছেন তাদের জন্য তো জীবনের রুটি রুজির ব্যাপার। অন্যদিকে বছরের পর বছর শাস্তিহীন সংস্কৃতি জিইয়ে রাখার কারণেই নগরে এমন অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। গত 1 যুগ ধরে লক্ষাধিক আগুনের ঘটনা ঘটেছে এবং এই লক্ষাধিক আগুনের ঘটনায় একটি মামলা বা বিচার আমরা করতে পারবো না। বনানী কিংবা চুরিহাট্টার মতো এই আগুনে লাশের সংখ্যা গুনতে না হলেও এই ধ্বংসযোগ্যই বলে দেয় এখানকার দোকানিরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুতরাং পরস্পরকে দোষারোপ না দিয়ে এমন দুর্যোগের স্থায়ী সমাধান চান এসব দোকানিরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বনানীর আগুনের ঘটনায় ভবনের অবৈধ অংশের মালিক কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি AKM তাসবিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বাড়িধারার বাসা থেকে তাসবিরকে গ্রেফতার করা হয় বলে জানায় গোয়েন্দা পুলিশ। কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসবির প্রযুক্তি খাতের কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এফআর টাওয়ারের 21 থেকে 23 তলা পর্যন্ত এই প্রতিষ্ঠানের কার্যালয়। এফআর টাওয়ার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বেও পালন করছিলেন তিনি। আগুনের ঘটনায় বনানী থানার দায়ের করা মামলায় রাত 10:30টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তাসবির ছাড়াও এই ঘটনায় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান, মুকুল ও বুয়েটের অবসরপ্রাপ্ত প্রকৌশলী ফারুককে আসামি করে বনানী থানায় ফৌজদারি মামলা করেছে পুলিশ। বনানীতে আগুনে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ারের ফায়ার এক্সিট সংকীর্ণ এবং কোনো কোনো তলায় ব্যবহার উপযোগী ছিল না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দল। দুর্ঘটনার সময় যারা ভবনটির 8, 9 ও 10 তলায় ছিলেন রোববার তাদের গণশুনানিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত দল। এদিকে এফআর টাওয়ারে আগুনের ঘটনায় আহত একজন শনিবার চিকিৎসাধীন অবস্থায় সিএমএইচে মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 26 জনে। পোড়া অবকাঠামোর কঙ্কাল হয়ে দাঁড়িয়ে বনানীর এফআর টাওয়ার। শনিবার সকাল 10:30টার দিকে আগুনের উৎস ও কারণ অনুসন্ধানে আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6 সদস্যের এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের 9 সদস্যের দল। পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দলের প্রধান জানান, ভবনটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এখানে 8, 9, 10 এই 3 তলার ভিতরে যে কোনো জায়গায় আগুনের সূত্রপাতটা হয়েছে। উপরের তলাগুলোতে যে দেখলাম যে মানুষ বেশি মরার কারণ হচ্ছে এখান থেকে যে ফায়ার এক্সিটের যে সমস্যাটা ছিল, মাত্র ছোট্ট একটা এক্সিট আছে যেটি হচ্ছে 24 ইঞ্চির এক্সিট, এবং সেই এক্সিটটিও বিভিন্ন ফ্লোর মালিকরা ইন্টেরিয়র ডেকোরেশন যেভাবে করেছে
যার ফলে তাদের পরস্পর একতলা থেকে আরেকতলা যোগাযোগের আমাদের কাছে মনে হয়েছে একটু ব্যাহত হয়েছে। অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তদন্ত দল রবিবার সকাল 10টা থেকে 12টার মধ্যে ভুক্তভোগীদের এফআর টাওয়ারের পাশের কন্ট্রোল রুমে যোগাযোগের আহ্বান জানান। আমরা পুলিশ কন্ট্রোল রুমে আগামীকাল সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা আমরা তাদের বক্তব্য শুনবো, তাদের কাছে জানার চেষ্টা করব যে আগুনের সূত্রপাত কোত্থেকে, তারা কিভাবে সেই পরিস্থিতিতে কি মোকাবেলা করতে হয়েছে তাদেরকে, এই বিষয়গুলো নিয়ে তারপরে আমরা আমার তদন্ত রিপোর্ট সাবমিট করব। বনানীর এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 6টি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। একের পর এক আগুনের ঘটনা নাশকতা কিনা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত একমত বিনিময় সভায় কথা বলেন তিনি। মেয়র বলেন, পুরান ঢাকাকে নিরাপদ করতে কেমিক্যাল গুদাম অপসারণ করা সময় সাপেক্ষ ব্যাপার। সবগুলোকে নিছকই দুর্ঘটনা নাকি এর মধ্যে কোনো নাশকতা রয়েছে? আর নীতিগতভাবে এই সমস্ত দুর্ঘটনাই হোক কিংবা নাশকতাই হোক, অগ্নিকাণ্ডের তদন্ত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স করে থাকে। আমি মহাপরিচালক সাহেবকে বলবো যে আপনারা প্রয়োজনে গোয়েন্দা সংস্থা পুলিশের সমন্বয়ে আপনারা তদন্ত কমিটি যেটা গঠন করবেন, সেখানে গোয়েন্দা সংস্থা পুলিশের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করুন। প্রবাসের সময় আরো থাকছে। কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে নারী শিশু সহ 29 জন উদ্ধার, 3 দালাল আটক। সাগর পথে পাচার করা হচ্ছিল মালয়েশিয়ায়, দাবি কোস্টগার্ডের। আর দেশে সবচেয়ে ঝুঁকিতে ঢাকার বাসিন্দারা, অথচ রাজধানীর বেশিরভাগ বহুতল ভবনেই নেই আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক সক্ষমতা। সেই প্রশস্ত সিঁড়ি বা পানির ব্যবস্থাও নেই। এসব নিশ্চিতে ব্যবস্থা নিতে মালিকদের বাধ্য করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 2018 সালে সারা দেশে 8,461টি আবাসিক ভবনে আগুন লাগে। এর মধ্যে 2088টি দুর্ঘটনায় ছিল ঢাকায়। শিল্পনায় 1131টি অগ্নিকাণ্ডের 526টি রাজধানীতে। বেলার এক পরিসংখ্যানে দেখা যায়, গত এক দশকে 16,000 অগ্নিকাণ্ডে সারা দেশে মৃতের সংখ্যা প্রতি বছর গড়ে 159 জন। অথচ 2018তেই ঢাকায় মৃতের সংখ্যা 121 জন। এবছর এরই মধ্যে শতাধিক প্রাণ আগুনের বলি হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, ভবনের অনুমোদিত নকশার দাগ পাল্টায় মালিকের ইচ্ছায়, সাথে ব্যবহার বিধিও। নকশা পাশ করে নিয়ে চলে গেল, তারপর বিল্ডিং 5-7 বছর, অনেক সময় 10 বছরও লাগে, কারণ ওই 22 তলা ভবন তৈরি করতে টাইম লাগবে। তা যখন হলো তখন কিন্তু এই ডিপার্টমেন্টের সাথে ওরা আর কখনোই ফিরে তাকাবে না। অকুপেশনাল সার্টিফিকেটটা বেশি ইম্পর্টেন্ট, এবং এইটা যখন দেওয়া হবে তখন তাদের কাছ থেকে এই ডিপার্টমেন্টগুলোকে আবারও তাদেরকে সাইন করাতে হবে যে হ্যাঁ, আমি যেটা বলেছিলাম আমি সেটা করেছি, আপনি আসেন দেখেন। বছর বছর মাথা তোলা বহুতল ভবনগুলোর বেশিরভাগেই অগ্নিকাণ্ড প্রাথমিকভাবে প্রতিরোধ করার নিজস্ব সক্ষমতা নেই। এমনকি ধোঁয়া এড়িয়ে বেরিয়ে আসার মতো প্রশস্ত সিঁড়ি বা পানির ব্যবস্থাপনাও রাখার বিষয়টি আমলে নেয় না কেউ। ফলে গত 10 বছরে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়লেও ভবনের সংখ্যার আনুপাতিক হারে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বহুগুণে। একটা সেফ এসকেপ রুট, মানুষ যেন আগুন লাগতে নেমে আসতে পারে, এখানে স্মোক থাকবে না, আগুন থাকবে না। আরেকটা হচ্ছে ফায়ার লিফটটা থাকতে হবে। আগুন লাগলে যেন ফায়ারের যারা লোক তারা গিয়ে যেন ফায়ার ফাইটিংয়ের জন্য লিফটে ইউজ করতে পারে। এই দুইটা জিনিস নাই কারো। সব বিল্ডিংয়ের ক্ষেত্রে, তবে হাইরাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে এগুলি অত্যন্ত বাধ্যতামূলক। যে কোনো বিল্ডিংয়ের ফায়ারের জন্য মডিফিকেশন সম্ভব, যদি গভর্নমেন্ট ইম্পোজ করতে চায় অবশ্যই সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, শহরের সব ভবন দ্রুত যাচাই করে নকশা অনুযায়ী যথাযথ ফায়ার এক্সিট এবং প্রয়োজনীয় পানি ও অগ্নি নিরোধের ব্যবস্থাপনা নিশ্চিতে বাধ্য করতে হবে মালিকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর অগ্নি নির্বাপন ব্যবস্থা আরও আধুনিক করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে তেজগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ঢাকা শহরে কিংবা আরো বড় বড় শহরগুলিতে আমাদের পূর্বাঞ্চল বড় শহর হচ্ছে, উত্তরা মানে আমাদের বিরাট শহর হয়ে গেছে অলরেডি। এইগুলোকে কিভাবে আরো সেভ করা যায় সেটার জন্য আমাদের চিন্তা হচ্ছে। আমরা ফায়ারে প্রশিক্ষণ একাডেমি করছি, আমাদের প্রশিক্ষণে যেখানে যা দরকার আমরা সেই জায়গায় পাঠাচ্ছি। আমরা এই এক জায়গায় কনসেন্ট্রেট না করে
আমরা বিভিন্ন জায়গায় ফায়ার সার্ভিসের যে হেভি ইকুইপমেন্টসগুলো আমরা সেই বিভিন্ন জায়গায় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় রাখবো, যাতে করে যে কোনোখানেই যদি দুর্ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে যেটা নিকটবর্তী এলাকা থেকে দৌড়ে আসতে পারে। সেই কাজটা আমরা করছি। আমরা আশা করি আমরা কিছুদিনের মধ্যে সেই কাজটি শেষ। বহুতল ভবনে অগ্নি নিরাপত্তা যাচাইয়ে রোববার থেকে 15 দিন অভিযান চলবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম। আগুনে ক্ষতিগ্রস্ত গুলশান 1 নম্বর ডিএনসিসি মার্কেট পরিদর্শন করে তিনি একথা জানান। যে স্থাপনাটা কাঁচা বাজার, এখানে কিন্তু পরিকল্পিত ইমারত না, ফলে এখানে বিদ্যুৎ নির্বাপকের ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থা কিন্তু এখানে রেকর্ডে নেই। আমরা আগামীকাল থেকে পরিকল্পিতভাবে রাজুকের নেতৃত্বে ইন্সপেকশন করব। ঢাকার সকল বহুতল ভবনকে আমরা চিহ্নিত করব কোনটা পরিকল্পনার বাইরে, কোনটায় নিয়ম অনুযায়ী অগ্নি নির্বাপক বা সিঁড়ির ব্যবস্থা বা গ্যারেজের ব্যবস্থা আছে কিনা সেগুলো চিহ্নিত করে এর সঙ্গে যারা জড়িত থাকুক, সেটা মালিক, ডেভেলপার, এমনকি রাজুকেরও যদি কোনো কর্মকর্তা জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। বগুড়ায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে 21 পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী খুরশিদ আলম গুরুতর আহত হয়েছেন। প্রথমে তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয় তাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে এক অনুষ্ঠান শেষে প্রাইভেট কারে করে বগুড়া শহরের একটি হোটেলে ফিরছিলেন বরেণ্য শিল্পী খুরশিদ আলম। পথে শহরের চারমাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেলে ভর্তি করেন, কিন্তু জরুরি বিভাগে চিকিৎসক না থাকায় এবং শনিবার ভোর 5টা পর্যন্ত চিকিৎসা সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আয়োজক কমিটির সদস্যরা। তার কয়েকটি দাঁত ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানান চিকিৎসক। জয়পুরহাট কল্যাণ ট্রাস্ট আয়োজিত দুটি অনুষ্ঠানে যোগ দিতে 28 মার্চ বগুড়া যান খুরশিদ আলম। নোয়াখালীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ অন্তত 3 জন। শনিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাইজদি থেকে যাত্রীবাহী সিএনজি চালিত একটি অটোরিকশা চৌমুহনী যাচ্ছিল। পথে এখলাসপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত 7 জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নারীসহ 3 জনের মৃত্যু হয়। পরে মারা যান আরও 1 জন। তারা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। কক্সবাজারের সেন্ট মার্টিনে ট্রলারে অভিযান চালিয়ে নারী শিশুসহ 29 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদেরকে সাগর পথে মালয়েশিয়ায় পাচার চেষ্টার অভিযোগে 3 দালালকে আটক করা হয়। কোস্টগার্ড জানায়, টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য ট্রলারে ওঠে মালয়েশিয়াগামীরা। পরে সেন্ট মার্টিন উপকূল দিয়ে যাওয়ার সময় ট্রলারগুলোতে তল্লাশি চালানো হয়। বেশ কয়েকটি ট্রলার থেকে 16 নারী ও 7 শিশুসহ 29 জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গা রয়েছে। এছাড়া পাচারে জড়িত 3 দালালকে আটক করা হয়। পরে সবাইকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। সাগরপথে পাচার রোধে অভিযান ও তল্লাশি অব্যাহত রাখার ঘোষণা কোস্টগার্ডের। অসৌজন্যমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করার পরও নিজেদের কর্মসূচি অব্যাহত রেখেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চতুর্থ দিনে বিকেল 5টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদ করায় শিক্ষার্থীদের কটূক্তি করেন অধ্যাপক ডক্টর এস.এম. ইমামুল হক। এরই প্রতিবাদে গত 27 মার্চ থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শুক্রবার রাতে দুঃখ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. ইমামুল হকের পক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রবাসী সময় আরও থাকছে। ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তারকা প্রার্থীর ছড়াছড়ি, ব্যস্ত প্রচারণায় একে অন্যের দিকে অভিযোগ পাল্টা অভিযোগ। চতুর্থ ধাপে 106টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ রোববার। এজন্য কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী। ভোটের মাঠে 3 স্তরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। চতুর্থ ধাপের নির্বাচনে এরই মধ্যে 15টি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী রোববার চতুর্থ ধাপে দেশের 16টি জেলার 106টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে শনিবার সকালে খুলনার 8টি উপজেলার 429টি কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সামগ্রী। জনসাধারণ ভোট দিয়ে যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে সেই পর্যন্ত সবসময় আমাদের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়গণ জনগণের সেবায় নিয়োজিত থাকবে। যশোরের 7টি উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 691টি কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সামগ্রী। ময়মনসিংহের 10টি উপজেলার মধ্যে সদরে ভোট হবে ইভিএম পদ্ধতিতে। জেলা সার্কিট হাউস থেকে ইভিএম মেশিন সহ অন্যান্য সামগ্রী নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছেন নির্বাচনী কর্মকর্তারা। ইভিএম এর আমাদের 100টি কেন্দ্রে আমাদের ইলেকশন কমিশন থেকে একজন টেকনিশিয়ান থাকবেন, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর 2 জন টেকনিক্যাল টিমের 2 জন থাকবেন ওখানে। ব্রাহ্মণবাড়িয়ায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 6টি উপজেলার সব কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স, ব্যালট পেপার ও কালিসহ সব নির্বাচনী সামগ্রী বুঝে নিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি মোতায়েন করা হয়েছে 10 প্লাটুন বিজিবি। এছাড়া নোয়াখালী, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বাগেরহাট, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা ও ফেনী জেলার 70টি উপজেলার কেন্দ্রগুলোতে পাঠানো হয় নির্বাচনী সামগ্রী। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। সুন্দর পার হয়ে কলকাতাগামী এমভি মধুমতি সুন্দরবন অতিক্রম করেছে। কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই প্রায় 150 মানুষ নিয়ে নিরাপদে কলকাতার দিকে এগিয়ে চলছে দেশের ইতিহাসে প্রথমবারের মতো চালু হওয়া যাত্রীবাহী জাহাজটি। যাত্রীরা বলছেন, সময় কিছুটা বেশি লাগলেও নদী পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য যাত্রাপথের ক্লান্তি ভুলিয়ে দিয়েছে। মধুমতি জাহাজ থেকে মাহমুদ রাকিবের রিপোর্ট। ছবি তুলেছেন মিজানুর রহমান মিন্টু। নদী পার হয়ে এগিয়ে চলছে দেশের ইতিহাসের প্রথম কলকাতাগামী যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি। শহর, বন্দর, ঘাট পেরিয়ে জাহাজ চলছে কলকাতার BISN জেটির উদ্দেশ্যে। মধুমতির যাত্রীদের সময় কাটছে নদী পাড়ের অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। একটা দীর্ঘ সময় নদী দিয়ে চলে যাচ্ছি, 2 দেশকে দেখতে পাচ্ছি, এটা আমার কাছে খুবই আনন্দদায়ক মনে হচ্ছে। কলকাতা টু ঢাকা আমি যদি আবারও যাতায়াত করি তো এই জাহাজেই যাতায়াত করব। যাত্রীদের বিনোদনের জন্য বসেছিল বাউল গানের আসরও। তবে ভ্রমণ পিপাসুরা বলছেন, দীর্ঘ যাত্রা হওয়ায় বিনোদনের আরও ব্যবস্থা রাখা দরকার ছিল। এন্টারটেনমেন্টের ব্যবস্থা না থাকলে, খাওয়া দাওয়া সবকিছু যদি আপনার পরিপূর্ণ না থাকে তাহলে সমস্যা থেকে যাবে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম যাত্রা হওয়ায় কিছুটা সমস্যা রয়েছে। সব ঠিকঠাক থাকলে রোববার সন্ধ্যা নাগাদ কলকাতা পৌঁছাবে এমভি মধুমতি। প্রথম দফা তো একটু আছে, তো আমরা ইনশাল্লাহ ফিরতি টার্মে এটাকে ওভারকাম করতে পারবো। যদিও জাহাজটা জোয়ার ভাটার এলাকায়, তারপরেও যাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য আমরা এগেইনস্ট দ্য কারেন্টেও আমরা মুভ করতেছি। 70 বছরেরও বেশি সময় পর ফের চালু হলো ঢাকা কলকাতা ঢাকা যাত্রীবাহী নৌ চলাচল। সংশ্লিষ্টরা বলছেন, এর সঠিক রক্ষণাবেক্ষণ করতে পারলে শুধু নৌ রুট প্রসারই নয়, বাড়বে দেশের বিশাল সম্ভাবনাময় নৌ পর্যটন শিল্পও। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মোরেলগঞ্জ, খুলনা। 18 বছর বয়সে নগরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বাসা বাড়িতে 250-র বেশি চুরি। বাধা পেলে ভয় দেখানোর জন্য ব্যবহার করে রামদার মতো ধারালো অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র। চুরি থেকে বাদ যায়নি স্কুল, কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানও। চট্টগ্রামে এ ধরনের একটি কিশোর অপরাধী চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। আটকের পর দলের 5 জনই নিজ মুখেই স্বীকার করেছে নানা অপকর্মের কথা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর 16 থানার মধ্যে এমন কোনো এলাকা নেই যেখানে এই কিশোর চোর দলের হাত পড়েনি। প্রথমে টার্গেট নির্ধারণ, তারপর নানা কৌশলে বাসা কিংবা অফিসে প্রবেশ করে চুরি করে নিয়ে আসে মূল্যবান জিনিসপত্র। তবে চুরির টার্গেটের প্রথম দিকে থাকে মোবাইল ফোন ও ল্যাপটপ। একসময় ছোটখাটো চুরি করলেও গত কয়েক বছর ধরে অন্তত 250 বড় ধরনের চুরির সাথে সম্পৃক্ত থাকার কথা নিজ মুখে স্বীকার করে দলের 2 সদস্য। আমি ছোট থাকতে কি কুলিগিরি করতাম, বোতল টুকাইতাম, তারপরে এবার থেকে আস্তে আস্তে কি বড় পর্যায়ে হইতেছি, বড় বড় চুরি যেতেছি।
তারপরে কি 5B উঠতেছি, অফিস ভাঙতেছি, তালা ভাঙে এই কাজ করতেছি। আমার বয়স এসে 18, আমি প্রায় 2-250 মতো চুরি করছি। তারপরে বিভিন্ন এলাকায় চুরি করছি, 5B চুরি করতাম। তারপরে আমাদের সাথে আরেকজন ছিল, ও জানালা কাটতো, তারপরে ওইখান থেকে ঢুকে তো আমরা মোবাইল টোবাইল নিয়ে আসতাম। মাদারবাড়ি সহ আশপাশের এলাকা থেকে আটক হওয়া এ দলের সদস্যদের দাবি একসময় তাদের সবাই ভাঙারি কুড়ানোর কাজ করলো, পরবর্তীতে বড় ভাইদের ছত্রছায়ায় চুরির সাথে জড়িয়েছে। বয়স 19, আমি মনে করো 100-150 মতন চুরি করছি। ওরা ডাকলে যায় আর না ডাকলে যায় না। ছোট নর্মাল মোবাইল টোবাইলে দেখা দিল মানে চুরি করতাম। ওদের সাথে মানে কি বন্ধুত্ব আছে একটা বিদায়, যেমন মনে করো আমরা বন্ধু ভাই বেড়াদার। তবে পুলিশের দাবি মূলত নেশার টাকা জোগাড়ের জন্য এ চক্রের সদস্যরা চুরি করত, আর চুরির কাজে ব্যবহার করে তারা নানা কৌশল। তারা বিভিন্ন সময় 5 দিয়ে উপরে উঠে জানালা খুলে ফেলে। তারা যে কোনো জানালা খুলতে সক্ষম, আর যেখানে লোকজন থাকে না তারা সেখানে কিন্তু গ্রিলটা কেটে ভিতরে ঢুকে প্রবেশ করে মোবাইল, ল্যাপটপ, মূল্যবান জিনিস, স্বর্ণ এগুলো চুরি করে। তারা পারিবারিক চাহিদা এবং তাদের যে নেশার চাহিদা সেটা মেটানোর জন্য তারা মূলত চুরিটা করে আসছে দীর্ঘদিন যাবত। আটককৃত 5 জনের বিরুদ্ধে নগরীর সদরঘাট থানায় অস্ত্র এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে ডাবলমুরিং, কোতোয়ালি থানায় আরও 5টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নওগাঁয় একই পরিবারের 3 জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্বজনদের ধারণা খাদ্যে বিষক্রিয়ার কারণে মারা গেছেন তারা। তবে সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে পুলিশ। স্বজনরা জানান শুক্রবার রাতে স্থানীয় বাজার থেকে দই কেনেন মহাদেবপুর উপজেলার চক চৌধুরী এলাকার অর্জুন। রাতের খাবারের সঙ্গে দই খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি ও তার পরিবারের সদস্যরা। মধ্যরাতে পেটের সমস্যা শুরু হওয়ায় অর্জুন, তার স্ত্রী তিথি ও 3 বছরের মেয়ে অনন্যাকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন প্রতিবেশীরা। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় 3 জনেরই মৃত্যু হয়। সবাই হুয়াক করে বমি করবে লাগছে, তখন ওরাও দৌড়ে বেড়ে আসে, আমরা সবাই বেড়ে গেছি। যায় তখন ওই বউ আমাকে জোরে ধরে করছে, আমাকে কিবা 2টা হাতত দিল, আমি খাই নিছি, আমাকে বাঁচা, আমার ছাওয়ালিক বাঁচা। একই পরিবারে গ্যাস বেরি খায় মারে, এরা মারমারিক ঘটনা। যে পূর্বের কোনো রহস্য কোনো ঘটনা আছে কিনা এই বিষয়টা অবশ্যই মানে করা দরকার। খাদ্যে বিষক্রিয়ার বিষয়টি বিবেচনায় রেখেই তদন্তে নেমেছে পুলিশ। তবে মৃত্যুর কারণ নিশ্চিতে ময়না তদন্ত প্রতিবেদনের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। এই বিষয়ে হচ্ছে এই ফ্যামিলির এখনো কাউকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারি নাই। মানে যারা তাদের অসুস্থ হওয়ার সময় যারা কাছে ছিল তাদের সাথে আমরা এখনো কথা বলতে পারি নাই। এই ফ্যামিলির অন্যান্য সদস্য যারা আছে তাদের সাথে আমরা কথা বললে আমরা হয়তো আরেকটু এগোতে পারবো। তাছাড়া বিভিন্নভাবে আমরা যেসব তথ্য পাচ্ছি সবগুলো আমরা খতিয়ে দেখছি, দেখে আমরা প্রকৃত যে সত্য সেটা উদ্ঘাটনের জন্য আমরা সবগুলোর দিকে আমরা টাচ করব। অর্জুন মহাদেবপুরের একটি জুতার দোকানের কর্মচারী ছিলেন। সময় সংবাদ, নওগাঁ। 1 এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে সম্প্রচার সাংবাদিক কেন্দ্র আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় বেসরকারি টেলিভিশনের সুরক্ষায় আর্থিক সহ অন্যান্য সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন গণমাধ্যমের মালিকরা। সরকার দেশে 44টি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিলেও বর্তমানে সম্প্রচারে আছে 28টি। সম্প্রচারে আসার প্রস্তুতি শুরু করেছে আরও কয়েকটি। তবে বিজ্ঞাপনের অভাবে বেশিরভাগ চ্যানেলেই আর্থিক সংকট রয়েছে। দেশীয় গণমাধ্যম যখন বিজ্ঞাপন সংকটে, বিপরীতে বিদেশি চ্যানেলে অবাধে প্রচারিত হচ্ছে দেশীয় বিজ্ঞাপন। এতে প্রতি মাসে বিপুল অঙ্কের টাকা বিদেশে চলে যাচ্ছে। এ অবস্থায় দেশীয় চ্যানেল সুরক্ষায় করণীয় ঠিক করতে এক মতবিনিময় সভার আয়োজন করে সম্প্রচার সাংবাদিক কেন্দ্র। এতে নানা পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন চ্যানেল সংশ্লিষ্টরা। বিদেশি চ্যানেলে সেই বিজ্ঞাপন যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আবার সেই টাকাটি, বিজ্ঞাপনের টাকাটি এখন আবার আমাদের দেশে চলে আসবে। প্রায় 200 থেকে 300 কোটি টাকার মতো আবার আমাদের বিজ্ঞাপনের বাজারে যোগ হবে। অনুষ্ঠানে দেশীয় চ্যানেল সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন বাংলাদেশের দেখানো, প্রদর্শন করা দণ্ডনীয় অপরাধ। 1 এপ্রিল থেকে আইন প্রয়োগ করা হবে। এই ক্ষেত্রে আমি আপনাদের সবার সহযোগিতা চাই।
তা আমি আশা করব আইন প্রয়োগ করার আগেই কেবল অপারেটররা যাতে ডাউনলিঙ্ক করে যে সমস্ত বিদেশি চ্যানেল দেখানো হয় সেখানে বিজ্ঞাপনের অংশ বাদ দিয়ে সেখানে আপনাদের মতো আপনারা যে কোনো কিছু দেখাতে পারেন। বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে প্রায় 12 থেকে 15 হাজার কর্মী কাজ করছেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পর্যায়ে সরকারের ধান চাল কেনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজধানীর পাইকারি বাজারের চাল ব্যবসায়ীরা। এতে দীর্ঘদিনের নেতিবাচক প্রভাবের পর বাজারে কিছুটা চাঙ্গা ভাব আসবে বলে জানান তারা। চালের বাজার স্থিতিশীল থাকলেও ঊর্ধ্বমুখী পেঁয়াজের দর, তবে দাম কমেছে রসুন ও আদার। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে এসে রিপোর্ট করছেন মামুন আব্দুল্লাহ। একদিকে ক্রমবর্ধমান হারে প্রতি সপ্তাহেই চালের দর কমা, অন্যদিকে আগমন বড় মৌসুমের। এমন সময় মাঠ পর্যায়ের কৃষকের কাছ থেকে সরকারের ধান কেনার সিদ্ধান্ত সময়োপযোগী বলে মনে করেন রাজধানীর পাইকারি চাল ব্যবসায়ীরা। তবে এই সুযোগে কোনো মধ্যস্বত্বভোগীরা যেন কোনো সুবিধা নিতে না পারে সেদিকে নজর রাখার পরামর্শ তাদের। মোকামে যদি 36 টাকা কিনে সরকার, সেক্ষেত্রে বাজারে এটার প্রভাব পড়বে, বাজার বাড়বে মোটা চালগুলা। রেটটা কৃষক যেন পায় সে মনিটর করা, মাঝখানে কোনো সিন্ডিকেট বা কোনো মজুতদারি এগুলো যেন না হয়। চালের বাজার স্থিতিশীল থাকলেও চড়া পেঁয়াজের দর। কেজিতে 3 টাকা পর্যন্ত বেড়েছে দেশি ও এলসি পেঁয়াজের দাম, তবে দর কমেছে আদা ও রসুনের। দেশি পেঁয়াজটা কেজিতে 3 টাকা 4 টাকা বাড়ছে, আর এলসি পেঁয়াজের বাজারও বেশি। গেল সপ্তাহে যে পেঁয়াজটা বেঁচেছিল 15-16 টাকা, এই সপ্তাহে 17-18 টাকা বাজার। রসুনের বাজারও কমছে, এটা ছিল আপনার 85, এই সপ্তাহে 80-82 টাকা। মুদিবাজারে খেসারির ডাল ছাড়া স্থিতিশীল রয়েছে সব ধরনের ডালের দর, তবে বস্তা প্রতি 20 টাকা পর্যন্ত দর কমেছে আটা, ময়দা ও চিনির। চিনি বিক্রি করছি হলো 2415 টাকা 20 টাকা, এই সপ্তাহে বেশি 2400 টাকা। ময়দা বিক্রি করছি হলো 2415 টাকা 20 টাকা, বেশি 1400 টাকা। দেশি মসুরের ডাল বিক্রি করতেছি 75 থেকে 80, বস্তায় 200 টাকা বাড়ছে হলো খেসারির ডাল। ঊর্ধ্বমুখী এলাচের দর এ সপ্তাহেও বেড়েছে কেজিতে 50 টাকা, তবে অপরিবর্তিত রয়েছে জিরা, কাজু বাদাম, গোলমরিচ, পেস্তা বাদাম এবং সব ধরনের ভোজ্য তেলের দর। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি সপ্তাহেই কমছে তেল, চিনি, ডাল, ছোলা, আদা, রসুন, পেঁয়াজের মতো রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম। আগামী 1 মাস কোনো রকম কারসাজি না হলে রমজানে দাম পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রমজানে সবচেয়ে বেশি প্রয়োজন হয় ভোজ্য তেলের। এ সময় 3 থেকে 3.5 লাখ মেট্রিক টন তেলের চাহিদা থাকে, আর এই চাহিদার কথা মাথায় রেখে প্রতি বছরে চলে দাম বাড়ানোর কারসাজি। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট কমে আসায় দেশের বাজারেও তেলের দাম কমছে। আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে সামনের রমজানেও আমার মনে হচ্ছে বাজার স্থিতিশীল থাকতে পারে, আর যেহেতু মজুদ বেশি সে কারণে আমাদের উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই। গত কয়েক মাস ধরে দেশের বাজারে চিনির দাম বাড়ছিল, কিন্তু পর্যাপ্ত মজুদ গড়ে ওঠায় চিনির বাজারে সে আশঙ্কা দূর হয়েছে। আন্তর্জাতিক বাজার অনেক কম, কিন্তু মিলাররা যদি আপনার সরবরাহ স্বাভাবিক না রাখে তাহলে অবশ্যই চিনির দাম কিন্তু রমজানে বাড়তি থাকবে। বাজারে ছোলা বিক্রি হচ্ছে 60 থেকে 61 টাকা দরে। একইভাবে কমেছে সব ধরনের ডালের দাম। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 2টি পয়েন্টে ওজন স্কেল কার্যকর থাকায় রমজানের শেষ মুহূর্তে ভোগ্যপণ্যের দাম নিয়ে কারসাজি হতে পারে বলে শঙ্কা এই ব্যবসায়ী নেতার। এটা প্রত্যাহার করলে প্রত্যেকটা ভোগ্যপণ্যের জিনিস এবং প্রত্যেকটা জিনিসের দাম অনেকটা স্বাভাবিক অবস্থায় থাকবে। এদিকে পাইকারি হিসেবে কেজিতে 2 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে আদা, রসুন এবং পেঁয়াজের মতো সাধারণ মশলার দাম। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ 9 টাকা, আদা 65 টাকা এবং রসুন 75 টাকা দরে বিক্রি হচ্ছে। এলসি অনুযায়ী ভোগ্যপণ্য বাজারে আসতে শুরু করেছে, আর তাই ব্যবসায়ীরা বলছেন তেমন কোনো কারসাজি না হলে আগামী রমজানে ভোগ্যপণ্য দাম বাড়ার কোনো সংখ্যাই নেই। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মার্কেটের কাজ শেষ হয়ে অনেক 2 মাস হয় না, 2 মাসের ভিতরে সব শেষ হয়ে গেছে। তুমি সহজে থাকো, আমার সহ্য করার সঙ্গে দাও। 2 বছর পর আবারও আগুনের কবলে গুলশানের ডিএনসিসি মার্কেট, পুড়ে ছাই কাঁচা বাজার সহ একাংশ। আগের বার আগুনের পর পরামর্শ মানেনি মার্কেট কর্তৃপক্ষ।
বনানীর আগুনের ঘটনায় অবৈধ অংশের মালিক তাজভীর ও জমির মালিক ফারুক গ্রেফতার, আহত আরও একজনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬। রাজধানীর বেশিরভাগ বহুতল ভবনের নেই আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক সক্ষমতা। অগ্নি নিরাপত্তা যাচাই রোববার শুরু ১৫ দিনের অভিযান। বগুড়ায় ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশিদ আলম গুরুতর আহত, আনা হলো ঢাকায়। নোয়াখালীতে দুর্ঘটনায় নারীসহ ৪ জন নিহত। এবং চতুর্থ ধাপে দেশের ১০৬ উপজেলায় ভোট রোববার, ৩৯ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।